চলে যাবে কদিন পরে, ইন্টারমিডিয়েট পাস করে অনার্স করার জন্য গ্র্যাজুয়েশনের বাইরে চলে যাবে। তাহলে এই যে মেধা পাচার হচ্ছে, তো তাদেরকে আমরা বাংলাদেশে রাখতে পারছি না কেন? আজকে যে আমাদের সিনেপ্লেক্সের যে শর্টেজ, সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন, যেটা বড় বড় হল থাকবে, 3000 2000 লোক সিনেমা দেখবে, একটা উল্লাস থাকবে। ইন্ডিয়াতে আপনি গেলেই দেখবেন, আমরা সবসময় গালিগালাজ করি যে এরে গালি ওরে গালি, কিন্তু আমরা কিছু করি না, আমরা শুধু বলতে পারি। অর্থাৎ সিনেমা হল আমরা যেগুলো দেখতাম একসময়, আমরা গ্যারিসনের যে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে সিনেমা হল ছিল, এবং সেখানে আমাদের ফ্যামিলির লোকজন সুন্দর দেখতে পারতো। আমার মনে আছে আমি দর্পচূর্ণ দেখতে গেছিলাম দ্বীপে কি সিনেমা হলে। এইসব সিনেমাতে আমার মাথা ঢোকে না, মারপিট নেই কিছু, সারাক্ষণ কথা বলে। কিন্তু আমার বন্ধুদের সাথে যেতে হবে অ্যাম্পলিফায়ার হিসেবে। অ্যাম্পলিফায়ার মানে আমাদের মিউজিকে বলে যে পাওয়ার দেয়, যে সাথে থাকা আর কি। ক্লাস 4-এ পড়ি, 3 মনের নিরাপত্তা আমার দায়িত্ব, কি বলবো, সিকিউরিটি। এগুলো ছিল পরিবেশ। আম্মা দেখতেন, খালাম্মা দেখতেন, চাচি দেখতেন। যে ডিস্ট্রিক্টে ঘুরতে যেতাম, সাপোজ আমি মনে আছে টাঙ্গাইলে এবং কুমিল্লা চাঁদপুরে, এই হলে গিয়ে সিনেমা দেখতাম। এগুলো এখন কেন নেই? আমরা সময়টাকে ধরতে পারছি না। সময়টাকে ধরতে পারলেও প্রচারণার দিক থেকে ওয়ান আইড হয়ে গেছে। গতকালকে আমাকে এলান বলতেছিল, ভাইয়া আমরা একটা মিডিয়া পার্টনার নিচ্ছি। কোনো মিডিয়া পার্টনার দরকার নেই, সব মিডিয়াকে ওপেন করে দাও। একটা লোগো লাগাবা, টিভি চ্যানেলে, একটা পেপারের টিভি লাগাবা, বাকিরা সবাই তোমাকে ভিকটিম বানিয়ে দেবে। দরকার কি? ওই টিভির কোনো ভূমিকা নেই, সে কিছুই করবে না। এটা একটা ব্যাড কালচার। প্রত্যেকটা মিডিয়া সমান, এখানে কোনো চৌধুরী বংশের লোক নেই, সবাই সব মিডিয়া সবার জন্য ওপেন থাকবে। তাহলে মানুষ এবং সাংবাদিক যারা নতুন প্রজন্ম আসছে, আমরা এখানে বৈষম্য কাটে ফেলতে হবে। আমি নাম উল্লেখ করছি না, বড় আগে নাম বলে দিতে, বয়স হয়ে গেছে, বলে দিলি না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো আমাদের কি করতে হবে? এই ঝামেলার টিম হচ্ছে, ঝামেলা টিমের যে কাজটা, আমি সিনেমার গল্প কিছু জানি না, আমি শুধু গানের গল্পটা জানি আমার থেকে, সে কেন গানগুলো কীভাবে সে মিলাইলো। এক একটা গান এক এক রকম। এই গানগুলো শুরু করেছেন কবির সুমনের সম্ভবত 2টা, 3টা, কবির সুমনের 3টা, কিশোর দাসের 3টা। এখানে আহমেদ হুমায়ুনের কম্পোজিশন আছে, উজ্জ্বল সিনহার কম্পোজিশন আছে, আর কিশোরের আছে, আর শরীফ সুফিয়ান লিখেছেন। আর ফিরিয়ে দাও, মাইলসের যে প্রিয় গান সেটা ছিল ফিরিয়ে দাও আমার প্রেম তুমি, সেটা আফতাব মাহমুদ খুরশিদ ভাই। ওই প্রথম যে গানটা ছিল তালাশ, যে জীবনের ঘুড়ি ওড়ে, ওটা আফতাব মাহমুদ খুরশিদ ভাইয়ের লেখা। তো আমি মনে করি মার্জুক রাসেল যখন সদরঘাটের পানটা করে, তো সদরঘাটের পানটা একটা ছড়ার মতো ছিল। মার্জুকের ফেসবুকে আমাদের আরেক গীতিকার রাজীব আহমেদ বলছে, আপনি মার্জুককে ধরেন এই গানটার জন্য। তখন আমি মার্জুককে ধরলাম যে এই গানটা করতে হবে। এখন মার্জুক এসে কি সুর তো করতে পারে না, সে সুর কল্পনা করে। এখন নতুন ডাইমেনশন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে, কথা এবং সুর কল্পনা। তবে দেখবেন সুরকারের নাম দেনা কি একটা মুসিবতে বললাম। তা আমি 2-3 জন মিউজিক ডাইরেক্টরকে দিলাম, ও যেখানে যে সেখানে ডাইরেক্টর পাগল হয়ে যাবে, ভাই ওনার সাথে পারতেছি না। পরে আহমেদ হুমায়ুন যদি ফিল্মে ও এক্সপিরিয়েন্সড, পরে আমি চিন্তা করলাম থাক হুমায়ুনকে দিই। এবং হুমায়ুনের মোটামুটি মাথার চুল কিছু পড়ে গেছে মার্জুকের সাথে চলতে চলতে, কিন্তু মার্জুক যেহেতু সে জেনুইন, সে স্যাটিসফ্যাক্টরি লেভেল আসছেই না, সে কোনো মতো পরবর্তীতে এই গানটা এখানে আসে। আমার কথা হচ্ছে, এই যে মার্জুক রাসেল বা আফতাব মাহমুদ খুরশিদ বা শরীফ সুফিয়ান, কবির সুমন, এখানে কিশোর দাস, এখানে ওনাদের যে অবস্থানটায় সুন্দর গান। এলানকে থ্যাংক ইউ জানাই তার রুচিটার জন্য। এই ছেলেটা 14 বছর ধরে আমি দেখি, ডাউন টু আর্থ, সে চুপচাপ কাজ করে। আমি যদি কোনো কথা বলি এটা সে আইন মানে, আর ও যদি কোনো কথা বলে আমি আসলে লজ্জায় পড়ে রাজি হয়ে যাই। কারণ আজকে ইথুন বড় একটা প্রোগ্রাম চলতেছে শিল্পকলায়, ওই একই টাইম 5টায়। ও কালকে আমার বলছে, ভাইয়া কালকে 5টায় কিন্তু প্রেস মিট আছে। 5টায় প্রেস মিট, ওদিকে মিথুন বাবুর কথা দিছি। তাই আমি তো জানি রাত্রেবেলা একটা ক্যাচ হলো মিথুন বাবুর সাথে, ঝামেলা একটা হবেই। তেলানকে বললাম, ভাইয়া বেশিক্ষণ লাগবে না, আমি তো জানি এখানে প্রেস আছে, আমার কি ছাড়বে এরা? আর আমার তো অনেকদিন পর এখানে আসছে এফডিসিতে। এফডিসি আমাদের 97 সালে প্রথম শওকত আলী ইমন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ফিল্ম পাড়ায় ঢুকি, এখানে আর করতে আসতাম ওই যে সাইডে। তো সেগুলো আবার অন্যরকম ব্যাপার ছিল, মান্না ভাইয়ের সিনেমা, এটা অনেক ড্রিমি। তো ফিল্ম হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যেখানে সবচেয়ে বেশি কথা ডিটেলে বলা যায়, বাস্তবতাটা বলা যায়। এবং এই ফিল্মের চোখ, মানুষের জীবন কিন্তু সিনেমায়। এই যে নায়ক রুবেল ভাই যে বুলেট আটকে দিল সিনেমায়, যে ভাই লড়া কোন এটা দাঁত দিয়ে কামড় দিল যে বুলেট, আর এই যে মাথায় আসে দাঁত দিয়ে কামড় দিয়ে, যে বুলেট আসছে গুলি করছে দাঁত দিয়ে আটকে দিচ্ছে, আমরা তো খুশি। সিনেমা নিয়ে যদি আপনি মনে করেন এলান
ওই চন্দন রয় চৌধুরী আমার ডাইরেক্টর মাঝে মাঝে ভাই সিনেমার কারণে গরুর গাছে উঠতে হবে প্রয়োজনে, অসুবিধা নেই, এন্টারটেনমেন্ট দরকার মানুষ। তো আমরা নির্ভেজাল এন্টারটেনমেন্টের মধ্যে আমরা খুঁজি ঝামেলা খুঁজি, মানে সিনেমার নাম ঝামেলা, মানে জটিলতা খুঁজি। তো এখন আমরা কি করতে পারি, আমি সবসময় বলি এগুলো পজিটিভ কথাই বলি। দেখা যাচ্ছে ডাইরেক্টরই মাত্র 10 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পিছনে লাগে গেছে। কোরিওগ্রাফার 3 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পিছনে লাগে। ওই এডিটিং যারা করে একজন। বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, এটা আগে চেঞ্জ করতে হবে। সিনেপ্লেক্স হবে, সবই হবে, জাতীয় খেলাটা বদলাতে হবে, এটা একক দাবি তৈরি করতে হবে। কেন বলি, এই যে কাবাডি বল কে আগে যে তারা পিছন দিয়ে টান দেয়া, এটা আমাদের সাথে এই একটা মিলে, আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশ। তো সুতরাং সিরিয়াসলি আমি অনেক গবেষণার পরে বের করেছি। তো ইয়ামিন হচ্ছে সেই ছেলে, আমরা একই কম্পাউন্ডে 12 বছর আবার আমরা একসাথে হয়েছি, আমাদের স্টুডিওর কাজ চলতেছে, একটা টিম লাগে। ইলান যখন সিনেমা বানায়, ওর দীর্ঘদিনের স্বপ্ন, ও আস্তে আস্তে নাটকে ঢুকলো, মিউজিক ভিডিও স্ক্রিপ্টিং করলো। ওরা আমি কখনো কোনো ভুল করলে কিছু করি না, কারণ আমরা ভুল ধরতে পারি না। একজন ডাইরেক্টরের যদি ভুল আমি ধরি, তাহলে আমি কি ঘোরা টিমের আর্টিস্ট হলাম, তাই না? তো ডাইরেক্টরের সাথে কোনো আর্টিস্টের পাকনামি কখনো চলে না, বরং বেশি একটু এদিক সেদিক হলে কাউকে সাইড করে বলা যায়। তো এলানের উপর ভরসা আছে আমার, এবং দিয়া ম্যাডামকে ধন্যবাদ যে উনি এলানকে ট্রাস্ট করেছেন, অনেকগুলো টাকা লগ্নি করেছেন। আমার মনে হচ্ছে এখন তো আর সিনেমা হল ওভাবে নাই, কিন্তু এখন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এই অনলাইন প্ল্যাটফর্মে যে আমাদের টাকাগুলো উঠে আসবেই। সিনেমা যদি রসদ থাকে, বারুদ থাকে, আগুন ধরবে ইনশাল্লাহ। কিন্তু এটা হলে যেতে হবে, হলে 1000 লোকে কমেন্টস করে বাপরে কি সিনেমা, নো, হলটা নাই আমাদের। হলটা তৈরি করতে হবে। হল তৈরি করার জন্য আমরা কী করবো দেখেন, ওই দিন কনসার্ট বন্ধ করে দিছে, ওই হলে সিনেমা চলবে না। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশে এটা হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি 100 বছর ধরে সমান্তরালভাবে চলছে। এখানে কোনো জাতিভেদ, ধর্মভেদ কিছু নেই। হঠাৎ যারা অতি উৎসাহী হচ্ছে, তারা কারা, তারা কি চায়, তাদের পৃষ্ঠপোষক কারা, বা তাদের উপরে কারা আছে, তাদের ম্যানিফেস্টো কি, তারা কি চায়। আমরা দেখি বাংলাদেশকে প্রায়শই জঙ্গিবাদী প্রমাণ করে একটা অপচেষ্টা থাকে। আমাদের এখানকার যে অ্যাক্টিভিটিসগুলোকে অনেক হাইলাইট করে বিদেশি মিডিয়া দিলে মানুষ বলে বাপরে বাংলাদেশ তো সাংঘাতিক জঙ্গিবাদী হয়ে গেছিল। বাংলাদেশ একটা সবচেয়ে, আমি মনে করি, সহনশীল কান্ট্রি। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহনশীল, ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকে। বাংলাদেশের সাপোর্টার কম, বাংলাদেশের পাকিস্তানের সাপোর্টার বেশি, নাহলে ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশি কম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।